পরমাণুর দ্বারা তৈরি। মাতৃগর্ভে যেই মুহূর্তে তুমি প্রবেশ করলে সেই মুহূর্তে ওই নির্দিষ্ট একটু বীজাণু মাতৃ বীজাণুর সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে শত খণ্ডে সহস্র খণ্ডে বিভক্ত হতে লাগলো। নিত্য নূতন জীবাংশ সমূহ সেইখানে সৃষ্টি হতে লাগলো এবং কয়েক মাসের মধ্যে একটা পরিপূর্ণ মানব দেহ ভ্রূণ রূপে হয়ে গেল। তার চোখ আছে, ফোটে নাই, কান আছে, শ্রুতি শক্তি আসে নাই, জীব আছে, নড়ে না, তার হৃৎপিণ্ড হয়েছে কিন্তু তাতে স্পন্দন নাই, তার শরীরে শিরা উপশিরা আছে, রক্ত প্রবাহ চলে না এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জীবাণু, প্রত্যেকটা জীব কোষ, লাইফ সেল, প্রত্যেকটা জীব কোষ ক্রমশ বর্ধিত হতে লাগলো। এক ছিল সে বহু হলো, বহু ছিল সে অনন্ত কোটি হলো। তার ফলিত হলো কি, চোখের জীবাণু গুলো যেমন করে বাড়তে লাগলো ঠিক তেমনি হাতের জীবাণু বাড়তে লাগলো, পায়ের জীবাণু বাড়তে লাগলো, কানের জীবাণু বাড়তে লাগলো, সমস্ত শরীরটাই একসঙ্গে বড় হতে লাগলো। বড় হতে 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 যখন একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছলো তখন হৃদস্পন্দন আরম্ভ হলো, তখন রক্ত সঞ্চালিত হলো, তখন কান এসে শুনতে পাচ্ছে। তখন এমন একটা অবস্থা, পিতা তার মায়ের পেটের কাছে যে কথা বলছেন সে কথাগুলো বাচ্চা শুনতে পাচ্ছে। অভিমন্যু মায়ের পেটে বসে সে কথা শুনেছিলেন। অষ্টাবক্র মণি মায়ের পেটে বসে পিতার মুখোচ্চারিত বেদ মন্ত্র মুখস্থ করেছিলেন, যার ফলেতে তিনি কয়েকদিন পর পিতা যখন গেলেন বাইরে যজমানদের কাজ করতে, পিতৃব্য ভুল বেদ পাঠ করছেন, তখন গর্ভ থেকে অষ্টাবক্র বলছেন, থামেন খুঁড়ে মশাই, ভুল বলছেন, ভুল বলছেন, ভুল বলছেন। বাচ্চা তখন শুনতে পায়, বাচ্চা তখন বুঝতে পারে। তারপর ক্রমশ শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জীবকোষ বহু পরিমাণে বর্ধিত হতে 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 পূর্ণাঙ্গ সন্তানটি ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হবার পরেও এই কাজ চলছে। চোখের জীবকোষ গুলো বাড়ছে, চোখ বড় হচ্ছে, কানের জীবকোষ বাড়ছে, কান বড় হচ্ছে, ঠোঁটের জীবকোষ বাড়ছে, সংখ্যায় বাড়ছে, তারা বড় হচ্ছে, পেট এইভাবে বাড়ছে, পা এইভাবে বাড়ছে, শরীরের সর্ব অঙ্গে সর্বত্র জীবকোষ গুলো কেবল বাড়ছে, কেবল বাড়ছে আর বাড়ছে, আর একটার সঙ্গে আরেকটা সম্বন্ধ স্থাপন করে আছে। এমন ভাবে যে হৃৎপিণ্ডটাও বাড়ছে এবং হৃৎপিণ্ড যত বাড়ছে ততই হৃৎপিণ্ড অধিক পরিমাণে রক্ত সরবরাহ করছে সমস্ত শরীরটার মধ্যে। হতে হতে 26, 27, কারো 28, কারো 29 বছর বয়সে হঠাৎ নতুন নতুন জীবকোষ সৃষ্টি বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে হৃৎপিণ্ডটা আর বড় হলো না। সেই দিন থেকে চোখটা আবার যা ছিল তাই হলো, চোখ আর বড় হলো না, কান আর বড় হলো না, কপালটা আর বড় হলো না, মুখটা আর বড় হলো না, পিঠটা আর বড় হলো না। কেবল শরীরের কতগুলো গ্ল্যান্ড বা গ্রন্থি সেইগুলো বড় হতে লাগলো, সেইগুলো কিছু কিছু ক্রিয়া করতে লাগলো, সেইগুলো দরুন শরীরের ভেতর নানারূপ পরিবর্তন হতে লাগলো, কিন্তু জীবকোষের সংখ্যা আর বাড়লো না। নূতন জীবকোষ সৃষ্টি বন্ধ হয়ে গেল। এই জন্মে যখন বর্ধিত বয়সে অর্থাৎ আঙ্গুলের মধ্যে একটা জীবকোষ বললে আমি পারবো, আমি সেই কোন শৈশবে বাড়তে আরম্ভ করেছিলাম, বাড়তে বাড়তে হঠাৎ সমস্ত শরীরের সব জীবকোষ বললো আমরা আর বাড়বো না, আমাকেও থামতে হলো। কিন্তু আমার বারবার আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি বাড়বো। তখন এইখানে একটা জ্বালা সৃষ্টি হলো, আমি টের পেলাম একটা জ্বালা। সেই জীবকোষ বাড়তে 1টা 10টা হলো, 10টা 1000টা হলো, 1000টা লাখ হলো, লাখ কোটি হলো, কোটি অর্বুদ হলো এবং তাদের খাবার প্রয়োজন। খাদ্য কে দিচ্ছে? হৃৎপিণ্ড পান করে রক্ত দিচ্ছে, সেই রক্ত নানা শিরা উপশিরার মধ্য দিয়ে পৌঁছচ্ছে সর্বত্র এবং বৃদ্ধ জীবকোষরা যেখানে খাবারটা আস্তে আস্তে সংগ্রহ করছে, নতুন জীবকোষরা তাদের ক্ষমতা বেশি, তারা প্রচন্ড বিক্রমে আকর্ষণ করে সমস্ত রক্তটা নিয়ে নিচ্ছে। বৃদ্ধ জীবকোষ গুলো খাদ্য পাচ্ছে না, খাদ্যের অভাব হচ্ছে, অভাব হওয়ার দরুন বৃদ্ধ পুরনো জীবকোষ গুলো স্বাস্থ্য খারাপ হলো, তারা শীর্ণ হলো, তারপর পৌঁছলো একটা ঘা হলো, ঘাটা সারছে। কেন সারছে না? নতুন নতুন জীবকোষ সৃষ্টি চলছে এবং শরীরের রক্ত যখন এই জায়গাটায় আসছে তখন এই রক্তটাকে সঙ্গে সঙ্গে নতুন জীবকোষ গুলো টেনে নিচ্ছে, টেনে নিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আর টেনে নেবার ফলে চারদিকে খাদ্যের অভাব হচ্ছে, যারা খাদ্য পাচ্ছে না তারা প্রথমে হচ্ছে দুর্বল, বিবর্ণ,
তারপরে হচ্ছে আরো দুর্বল, শক্তিহীন, তারপরে হচ্ছে আরো দুর্বল। তখন তারা স্ফীত হয়ে পেকে ঘাটা বাড়তে লাগলো। ঘাটা বাড়ছে মৃত জীবকোষগুলোর উপরে, আর যারা জীবিত তিনি একেবারে ভয়ঙ্কর রাগী অগ্নিশর্মার মতন মূর্তি নিয়ে কেবল যন্ত্রণা দিচ্ছেন। ডাক্তার এলেন, একটুখানি কেটে নিয়ে তারপর পরীক্ষা করলেন রসায়ন আধারে, এবং পরীক্ষা করে দেখা গেল এর ভেতর অ্যামিক অ্যাসিড রয়েছে, যা থেকে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল। তারা তাকে জেলির মধ্যে রেখে দিলেন, আর এই জেলির উপরে সিরিঞ্জ দিয়ে ছড়িয়ে দিতে লাগলেন টাটকা রক্ত। মানুষের অন্যান্য জীবজন্তু তারা ল্যাবরেটরিতে পোষণ করেন এই কাজের জন্য। গিনিপিগের রক্ত দিতে লাগলেন তারা, ছাগলের রক্ত দিতে লাগলেন। আর সেই রক্ত পেয়ে ওই যে একটি জীবকোষ যা তারা এখান থেকে তুলে নিয়েছিলেন, সেই একটি জীবকোষ হাজার জীবকোষে পরিণত হলো, হাজার জীবকোষ লক্ষ জীবকোষে পরিণত হলো, লক্ষ জীবকোষ কোটি জীবকোষে পরিণত হলো। 15-20 দিন পরে দেখা গেল যে একটা ক্ষুদ্র জীবকোষ যাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়েছে, সেই জীবকোষটা এত বড় একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এই মাংসপিণ্ডটা ঠিক সেই রকম গুণসম্পন্ন, যেরকম গুণসম্পন্ন একটা কাঁচা মানুষের মাংসপিণ্ড। আমার হাত থেকে একটা মাংসপিণ্ড কেটে নিয়ে গেলে তাতে যা যা পাওয়া যাবে, এই যে এত বড় একটা মাংসপিণ্ড হলো একটি মাত্র জীবকোষ থেকে, সেই মাংসপিণ্ডটার ভেতর তা সব পাওয়া যাবে। এটার নাম ক্যান্সার। যাতে হঠাৎ করে শরীরের কোন একটা জীবকোষ নতুন করে সৃষ্টিতে উন্মুখ না হতে পারে, তার জন্য নানা প্রকারের রে দিয়ে তাকে নিরস্ত করবার চেষ্টা হচ্ছে। এবং এখন পর্যন্ত ক্যান্সারের নির্ভরযোগ্য পূর্ণ আরোগ্যদায়ক চিকিৎসা আবিষ্কৃত হয় নাই। বৈজ্ঞানিকরা চেষ্টা করছেন মাত্র। দেখা আমার এই একটা শরীরের মধ্যে কোটি কোটি জীবকোষ বিরাজিত। আমি একটা মানুষ নই, আমার এই শরীরের ভিতর কোটি কোটি মানুষ হতে পারে এমন সম্ভাবনা সম্পন্ন জীবকোষ বিরাজমান। বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছেন এবং বলেছেন, ধরো একজন রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের 6টা অংশ থেকে 6টা জীবিত অবস্থার জীবকোষ এনে আমরা টেস্ট টিউবে রাখলুম। তারপরে সেই জীবকোষকে আমরা 6টি উপযুক্ত মাতৃগর্ভে স্থাপন করলুম যন্ত্রাদির সাহায্যে।